ডেইরি খামারিদের কোটি কোটি টাকার ক্ষতি করছে মারাত্মক ব্রুসেলোসিস। এই সংক্রামক রোগে আক্রান্ত গাভীর দুধ উৎপাদন কমছে দৈনিক 1 লিটার পর্যন্ত। এতে দেশের খামারে বছরে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। গবেষকরা বলছেন, পরিকল্পিতভাবে টিকার আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। উন্নত জাতের বিদেশি এসব গাভী দৈনিক গড়ে দুধ দেয় 15 থেকে 25 লিটার। তবে বাচ্চা প্রসবের পর অনেক গাভীর দুধ উৎপাদন কমতে শুরু করে। কয়েক বছর ধরে দেশে বড় দুগ্ধ খামারে দৈনিক দুধ উৎপাদন কেন কমছে এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক আনিসুর রহমানের নেতৃত্বে একদল গবেষক। গবেষণায় উঠে আসে, খামারিদের অজান্তেই নিঃশব্দে আর্থিক ধস নামাচ্ছে ব্যাধি ব্রুসেলোসিস। বাইরে থেকে সুস্থ মনে হলেও অনেক গরুর শরীরে রোগটি লুকিয়ে বা সুপ্ত অবস্থায় থাকে। গর্ভপাতের চেয়েও এই রোগটা আরো অনেক বেশি ক্ষতি করে মূলত দুধ উৎপাদন কমিয়ে। একটা গরু থেকে বছরে প্রায় 10,000 টাকার মতো দুধ উৎপাদন কমে যায় যখন রোগটাকে লুকানো মনে হয়। 17টি বড় খামারের 2696টি গাভীর তথ্য ও দুধের নমুনা সংগ্রহ করে চালানো গবেষণায় দেখা যায়, লক্ষণহীন বা সুপ্ত ব্রুসেলোসিসে আক্রান্ত গাভী মাসে 16 লিটার আর সক্রিয় রোগে আক্রান্ত গাভী 30 লিটার পর্যন্ত দুধ কম দেয়। এছাড়া গর্ভপাত, গর্ভফুল আটকে যাওয়া এবং প্রজনন ব্যর্থতার মতো স্পষ্ট লক্ষণ দেখা যায়। জীবাণুটি গাভীর জরায়ু ও গর্ভফুলের ক্ষতি করার কারণে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, যার সরাসরি প্রভাব পড়ে দুধ উৎপাদনে। ফলে বছরে দেশের খামারে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা। সুপ্ত অবস্থায়ও এই ব্রুসেলোসিসটি প্রচুর হার্মফুল। দেখা গেছে যে প্রায় 0.53 মিলিলিটার 5 লিটার অ্যাকচুয়ালি এই প্রতিটা গাভীতে এই দুধ কমায় দিচ্ছে এই লেটেন্ট স্টেজে। এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে যদি সরকার বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্লাস টিকাদান, বায়োসিকিউরিটি মেনটেন করার ব্যাপারে জনগণকে আরও বেশি সচেতন করে, তাহলে এই ক্ষেত্রে হয়তো এই রোগটাকে কিছু হলেও কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ গবেষকরা বলছেন, খামারগুলোকে পরিকল্পিত গণটিকাদানের আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে দেশের দুধ উৎপাদনের ঘাটতি পূরণ সম্ভব। আগে আমরা ব্যাপকভাবে টিকা দিয়ে দিই, প্রাদুর্ভাব কমতে থাকবে, তারপরে আমরা লক্ষণ দিকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে কম্পেনসেট করি। এতে দেখা যাবে আমাদের হিসাব যেটা আমরা এখনো পাবলিশ আশা করি দ্রুত পাবলিশ হয়ে যাবে। এতে দেখা গেছে প্রায় 42% খরচ কমানো সম্ভব। সরকারের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট LDDPর অর্থায়নে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় 2 বছর ধরে চলে গবেষণাটি, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যানিমেল ডিজিজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর AKM আনিসুর রহমান। স্যার, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আমরা শুরুতে জানতে চাই যে এই যে ব্রুসেলোসিস যে রোগটি আপনারা গবেষণায় নিয়ে এসেছেন, সেটি আসলে ময়মনসিংহে যেহেতু আপনারা করেছেন আপনাদের খামার, ডেইরি খামারে, এটি আসলে সারা দেশব্যাপী কতটুকু ছড়িয়ে আছে? ধন্যবাদ। ব্রুসেলোসিস নিয়ে গবেষণা বাংলাদেশে অনেক হয়েছে। তো এখানে দুইটা ব্যাপার, একটা হলো যারা ছোট ছোট খামারি বা যারা পারিবারিকভাবে গরু পালেন তাদের মধ্যে এই রোগের তাদের গরু বাছুরে এই রোগের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে কম। দেখা গেছে যে গড়ে প্রায় 3% বা 4%। কিন্তু আমরা ইদানিং যে গবেষণাটা করেছি সেটা একটু বড় পরিসরে বাণিজ্যিক খামার যেগুলো, যেখানে এভারেজ আমাদের এখানে ছিল 194টা থেকে শুরু করে 2850টা পর্যন্ত গরু ছিল এই খামারগুলোতে। তো আমরা এখানে দেখলাম একটু ভিন্ন চিত্র, যে এখানে প্রাদুর্ভাব রোগের অনেক বেশি, যেমন গড় হলো প্রায় 32%, আর সেটা খামার টু খামার দেখা গেছে 1% থেকে শুরু করে প্রায় 67% পর্যন্ত আছে। তো এটা একটু অ্যালার্মিং, যেহেতু আমরা আগে ভেবেছিলাম যে আসলে হয়তো বা এই ডিজিজটা আছে কিন্তু প্রাদুর্ভাব এত বেশি না, কিন্তু এখানে দেখলাম যে না, আসলে প্রাদুর্ভাব অনেক বেশি, বিশেষ করে বড় বাণিজ্যিক খামারগুলোতে। দেশে এই রোগটি আসলে সংক্রমক কবে থেকে শুরু হয়েছে কিংবা এখন পর্যন্ত আসলে কতটা ক্ষতি করছে? খামারে যেহেতু বলছেন সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে আসলে এটির বিস্তারটা কেমন, কি মনে করছেন?
জি, আমরা 1967 সাল থেকে রিপোর্ট আছে আমাদের আচ্ছা। দেশে এরপরে বিভিন্ন বছরে গুলোতে দেখা গেছে যে হ্যাঁ আছে মোটামুটি, কিন্তু ইদানিং আমরা যে গবেষণাটা করলাম সেখানে দেখা গেছে যে আমরা এতটা ভাবি নাই যে এত হবে, এবং এই মূল গবেষণাটা করার মূল একটা হাইপোথিসিস এটাই ছিল, যেহেতু এর আগে বেশিরভাগ গবেষণাগুলোই ছিল ছোট খামার কেন্দ্রিক, তাহলে আসলে মূলত বেশিরভাগ রোগী কিন্তু বড় খামারে হয়, কারণ সেখানে একসাথে অনেক অ্যানিমাল থাকে, এবং সংক্রামক যদি হয় সেটা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তো সেটা আমরা দেখলাম আসলে এই রোগটা এখানে অনেক বেশি। তো আমরা তো মাত্র 17টা খামারে কাজ করেছি, এবং সেখানে আমরা প্রাদুর্ভাব দেখার সাথে সাথে এই রোগটা যে নীরবে থাকে বা সাইলেন্ট বা সাবক্লিনিক্যাল ইনফেকশন থাকে সেটাও আমরা দেখেছি, এবং ক্লিনিক্যাল ইনফেকশন এবং বিভিন্ন ফেজে যে বিভিন্ন রকমের ক্ষতি করে এবং সেই ক্ষতিগুলো কি কিভাবে করে সেটা আমরা দেখেছি। যেমন এই রোগটা হলে আমরা দেখেছি যদি এটা নীরব থাকে অথবা সাইলেন্ট বা সাবক্লিনিক্যাল হয়, সেখানে দেখা গেছে এক একটা গাভী প্রায় প্রতিদিন আধা লিটার পর্যন্ত দুধ কম দিতে পারে এই সাইলেন্ট বা সাবক্লিনিক্যাল ইনফেকশনের বেলায়। আর যদি তার এটা ক্লিনিক্যাল ইনফেকশন হয় তখন সেটা 1 লিটারেরও বেশি ক্ষতি হতে পারে। এছাড়া আরো ক্ষতি যেটা হয় সেটা হলো তার ওজন কমে যায়, তারপরে গাভীন হতে দেরি হয়, তারপরে যদি গর্ভপাত হয়ে যায় তাহলে একটা বাছুর নষ্ট হয়, এবং গর্ভপাত থেকে পরবর্তীতে আবার সে হিটে আসতে তার প্রায় 75 দিন পর্যন্ত সময় দেরি হতে পারে। এই সমস্ত অনেক কারণে দেখা গেছে প্রায় এই 17টা খামারে আমরা হিসাব করে দেখলাম যে 2.5 কোটি টাকা বেশি ক্ষতি হয় শুধু এই 17টা খামারে। তাহলে সারা বাংলাদেশে তো এরকম বড় খামার আরো অনেক আছে, তাহলে সেই ক্ষতিটার তো ব্যক্তিটা আরো অনেক বেশি হবে। এটা কি দেশীয়ভাবেই আপনারা গবেষণায় এসেছেন যে দেশীয়ভাবে এই রোগটি সংক্রমণ হচ্ছে, নাকি বিদেশ থেকে কোনোভাবে আমাদের দেশে চলে এসছে যেটি সংক্রমণ হচ্ছে? হ্যাঁ, এটা আহ, ওইভাবে ট্রান্সবাউন্ডারি বা অন্য দেশ থেকে আসে এরকম আমরা খুব একটা মানে আমাদের কোনো এভিডেন্স আমরা এখন পর্যন্ত পাইনি। তবে একটা আচ্ছা। জিনিস আমাদের কাছে যেটা মনে হয় সেটা খুবই মানে অ্যালার্মিং, এবং সেটা আমাদের দেশের প্রাণী সম্পদ অধিদপ্তর খুব ভালোভাবে সেটাকে ট্যাকেল করতে পারে বা হ্যান্ডেল করতে পারে, কিন্তু এই জিনিসটা বর্তমানে প্রায় অনুপস্থিত। সেটা হলো যে ব্রুসেলোসিস রোগটা এবং আরো 5টা রোগ আছে যেটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ওই আহ, উম, আহ, কৃত্রিম প্রজননের মাধ্যমে ছড়ায়। এবং এই যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ, ওনারা তো অথরিটি অ্যানিমাল হেলথের জন্য আচ্ছা। সারা পৃথিবী, তো ওনারা বলেন যে যে কোনো বুলকে বা যে কোনো ষাঁড়কে তার থেকে যদি সিমেন্ট বিক্রি করতে হয় তাহলে এই ষাঁড়টা বা বুলটা অবশ্যই এই 6টা ডিজিজ ফ্রি থাকতে হবে, তাকে সার্টিফিকেট দিতে হবে যে হ্যাঁ দিস বুল ইজ ফ্রি ফ্রম দিস 6 ডিজিজেস। এটা একটা ম্যান্ডেটরি জিনিস করতে হবে। তো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে ওনারা শুধুমাত্র ব্রুসেলোসিস এবং টিউবারকুলোসিস এই 2টা ডিজিজ মানে দেখেন, এবং বাকি 4টা ডিজিজ না দেখেই ওনারা সার্টিফিকেট দিয়ে দেন। এখন আগে শুধুমাত্র গভর্নমেন্ট তারা সিমেন্ট বিক্রি করতো, এখন আরো মনে হয় আমার যতদূর জানি 17-18টা প্রতিষ্ঠানকে আর ওনারা বেসরকারিভাবে এটি সিমেন্ট বিক্রি বিক্রি করেন, রাইট? অনুমতি। হ্যাঁ, তো একটা আমরা দেখলাম যে আমাদের এই যেহেতু এই বড় খামারগুলোতে এবং কিছু কিছু খামার আমরা দেখলাম যেটা বায়োসিকিউরিটি খুবই ভালো, খাদ্য ব্যবস্থাপনা খুবই ভালো, এবং তারপরও সেই খামারগুলোতে এই ডিজিজ এবং আরো যেগুলো সিমেন্ট বর্ন ডিজিজ এর প্রিভ্যালেন্স অনেক বেশি। সেখান থেকে একটা আমাদের ধারণা এটা কি তাহলে সিমেন্ট বর্ন কিনা, এটা ভালোভাবে দেখতে হবে, কারণ আমাদের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি এনাদের কিন্তু অনেক ফেসিলিটি আছে, এই সবগুলো ডিজিজ শনাক্ত করার জন্য সমস্ত ফেসিলিটি ওখানে আছে। এবং এখানে যারা সিমেন্ট বিক্রি করবেন তাদেরকে যদি বলে আমরা যদি এই 6টা ডিজিজ ফ্রি না হয় আমরা কিন্তু সার্টিফিকেট দিব না, তারা কিন্তু বাধ্য করতে, কিন্তু এটা একটু পলিসি নিলেই হয়। এবং সেটা আমার রিকমেন্ডেশন হলো ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিস ওনারা এটা যেন খুব দ্রুত করেন। কারণ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা কেন করি, যে আমরা জেনেটিক ইমপ্রুভমেন্ট করার জন্য দ্রুত যেন করতে পারি আমাদের রাইট। দেশের যে প্রাণী সম্পদ আছে। তা সেখানে যদি আমি ডিজিজও ছড়িয়ে দেই তাহলে তো আমার এটা লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটু জানান, যেহেতু একটি জাতীয় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রাণী সম্পদ খাতে, সেক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর তো একটা স্টেপ নিতেই হবে, যেটি বললেন আপনি 6টি ডিজিজের মধ্যে 4টি আর গুরুত্বভাবে দেখতে হবে। সাথে নতুন কোনো খামারি যখন খামার দিচ্ছে কোনো উদ্যোক্তা, তখন আসলে সে কোন স্টেপ নেবে তার খামারে যাতে এই জীবাণু সংক্রমণ না হতে পারে, সেক্ষেত্রে কি করতে পারে সে? জি, তাহলে এখানে উনি যেটা করতে পারেন শুরুতেই সুস্থ গাভী উনি মানে কেনার জন্য পছন্দ করতে পারেন, এবং যেহেতু আমাদের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে এই সমস্ত ডিজিজ দেখার সুবিধা আছে, উনি এরকম বলতে পারেন আমি আপনার প্রাণী আমরা কিনবো, কিন্তু আমাকে সার্টিফিকেট দিতে হবে যে আপনার এই গরুগুলো এই রোগমুক্ত কিনা।
তো সেটা না পারলেও অ্যাটলিস্ট মোটামুটি প্রাথমিকভাবে ডাক্তারদের শরণাপন্ন হয়ে মানে যে এই অ্যানিমালটা মোটামুটি সুস্থ কিনা সেভাবে উনি কিনতে পারেন। এবং অ্যানিমালকে তার ঘরে ঢোকানোর আগে, হার্ডে ঢোকানোর আগে তাকে কোয়ারেন্টাইন বলে যে 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখতে হয়, যে পরীক্ষা করতে হয় যে এই সময়ের মধ্যে তার কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় কিনা। কোনো অনেকগুলো টেস্ট আছে যেগুলো করতে হয়, যেগুলো আমাদের দেখা দরকার। সেটা করে উনি যদি করেন, তারপরে যেহেতু এই রোগটা কিছু লক্ষণ আছে, যেমন গর্ভপাত হয়ে যায়, গর্ভফুল আটকে যায়, বারবার পাল দিলেও পাল রাখে না, গাভীন হয় না। তো এগুলো লক্ষণ যদি থাকে, সাথে সাথে এটা পরীক্ষাও করবেন। এবং যদি পরীক্ষায় পজিটিভ হয় তাহলে এটা মানে ব্যবস্থাপনা নেবেন যেন এটাকে খামারে না রাখা হয়। এরকম ভাবে যদি ওনারা করেন তাহলে হয়তো বা এই রোগটা থেকে বাঁচা সহজ হবে। আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে লাম্পি ভাইরাস, যেটি আপনারা অবগত আছেন অবশ্যই। সারা দেশব্যাপী আমরা সবচেয়ে বেশি এর প্রভাব দেখি হচ্ছে কোরবানির গরুর যখন কেনা হয়, কি পশু যখন কেনা হয়, তখন এই ভাইরাসটি দেখা হয়। আসলে এই ব্যাপারে আপনারা অবগত আছেন কিনা, কিংবা কতটা আসলে প্রভাব বিস্তার করছে লাম্পি ভাইরাস, কতটা ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতিতে? জি, লাম্পি স্কিন ডিজিজ এটা আসলে খুবই একটা বড় সমস্যা আমাদের পশু সম্পদের জন্য, বর্তমানে প্রাণী সম্পদের জন্য। 2019 থেকে আমাদের দেশে এটা প্রথম আসছে। তো এরপরে এটা কিন্তু ব্যাপকভাবে মানে প্রথমে বিভিন্ন জেলায় মানে আউটব্রেক আকারে ছড়িয়ে পড়েছিল। তারপরে মানে এখনো প্রতি বছরই এটা হয়, এবং এখানে সবচেয়ে বড় ক্ষতি হয় হলো বাছুরগুলো। আমরা আমাদের এখানে হাসপাতালেও দেখেছি যে বাছুরগুলোতে হয় কি, যখন এই নডুলগুলো ভিতরে, যেমন নাকের ভিতরে হয়, অনেক সময় নাকের ছিদ্র হয়ে যায়, বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, এবং এই নডুল ভিতরে হয়, ফলে দেখা যায় বাছুরগুলোর মৃত্যু হার অনেকটা বেশি। এবং এটা যেহেতু এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, এবং আমাদের দেশে ইদানিং বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট একটা ভ্যাকসিন তৈরি করেছেন, পরীক্ষাও করেছেন, এবং এটা আমাদের যে সরকারি যে ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট মহাখালীতে, ওনাদেরকে দিয়েছেন, এবং ওনারা মনে হয় একটা ভালো অ্যামাউন্টের ভ্যাকসিন ওনারা অলরেডি তৈরিও করেছেন। তো এটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা দিয়ে দেই ব্যাপকভাবে, তাহলে আশা করা যায় এখান থেকে হয়তো আমরা মানে প্রাদুর্ভাবটা আমরা অনেক কমাতে পারবো আর কি। আর এটা কিন্তু দিয়ে ছড়ায়, মাছি, তারপরে টিক বলে, আঠালি, মশা, এগুলোর মাধ্যমে কিন্তু এটা ছড়ায়। কাজে ওইটারও ব্যবস্থাপনা নিতে হবে যাতে এগুলো কমে। এবং এগুলো আমরা এখানে দেখি অনেক মানুষ মশারির মধ্যে গরু রাখে, যেগুলো বাহিরে নিয়ে যায় না, সবসময় ঘরেই থাকে। তো ওগুলো যদি এরকম কিছু করা যায়, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো, যাতে মশা মাছি প্রাদুর্ভাব কমে, এবং যদি কারো সামর্থ্য থাকে গরু বাছুরকে রাখতে মশারির ভিতরে, সেটাও কিন্তু ঝুঁকি অনেকটা কমাতে সাহায্য। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম গবাদি পশুর যে ব্রুসেলোসিস যে রোগটি নতুন করে শনাক্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করছে দেশের অর্থনীতিতে, সে বিষয়ে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক AK আনিসুর রহমান।